হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ভেক্টর সিরিজের 4 নাম্বার লেকচারটা শুরু করব। তো এই 4 নাম্বার লেকচারে আমরা টপিক 5 থেকে শুরু করব এন্ড এই টপিকটা হলো আমাদের এই ভেক্টর চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। তো তাহলে 4 নাম্বার টপিকটা 5 নাম্বার টপিকটা বেসিক্যালি কি? আমরা 5 নম্বরে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো ভেক্টরের যোগ বা লব্ধি। ভেক্টরের যোগ বা লব্ধি, রেজাল্টেন্ট। ওকে, তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা ভেক্টরে যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব তখন আমরা দেখব যে নদী নৌকার সমস্যা, তারপর দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয়, তারপর লব্ধি যে কোণ উৎপন্ন করছে সেটা নির্ণয়, এরকম অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য ভেক্টরের লব্ধির কনসেপ্ট আমাদের কাজে লাগবে। সো লব্ধির আমাদের এ টু জেড যত আলোচনা আছে সব আমরা আজকের ক্লাসে চেষ্টা করবো, আর নেক্সট ক্লাসে আমরা লব্ধি ওরিয়েন্টেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা সলভ করবো। কেমন? তো আমরা কথা বলবো না, চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো ভেক্টরের লব্ধি এই কনসেপ্টটা বোঝার আগে আমরা একটা ছোট্ট টপিক পড়বো, সেটা হলো দুটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিভাবে বের করা হয়। ওকে, সো আমাদের ছোট টপিকটা হলো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। এটা আমাদের লব্ধি নির্ণয়ের বেশ কিছু জায়গায় কাজে লাগবে। আচ্ছা, তো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় এই টপিকটায় আমাদের 3টা কিওয়ার্ড আছে। এই 3টা কিওয়ার্ড আমাদের জানতে হবে। নাম্বার 1, যদি আমাদের দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলে তাহলে প্রথমত আমাদের যেটা দেখতে হবে যে পাপা মিলছে কিনা। আচ্ছা, তো এখানে এই পাপা মানে হলো পায়ের সাথে পা। সে পাপা মানে কি? এই পাপা মানে হলো পায়ের সাথে পা। আর ভেক্টরের পা মানে হলো যেখান থেকে ভেক্টর স্টার্ট হয়, ভেক্টরের যেটা আদি বিন্দু সেটাকেই বলা হয় ভেক্টরের পা। সো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের প্রথম কন্ডিশনটাই কি? যে পায়ের সাথে পা মিলছে কিনা এটা চেক করতে হবে। নাম্বার 2, যদি আমরা দেখি পায়ের সাথে পা মিলে নাই তাহলে আমাদের প্যারালাল শিফটিং করে পায়ের সাথে পা মিলাইতে হবে। ওকে, সো পা না মিললে প্যারালাল শিফট করে পা মিলাতে হবে। এখন আসে যে প্যারালাল শিফট, এই যে ওয়ার্ডটা এটা দ্বারা কি বোঝায়? প্যারালাল শিফট দ্বারা বোঝায় একটা ভেক্টরের মান ও দিক আনচেঞ্জড রেখে কেবলমাত্র অবস্থান পরিবর্তন করা, এটাকে বলা হয় প্যারালাল শিফটিং। আমরা এক্সাম্পলের সময় আরো ভালো করে দেখব। এবার আসো ফাইনালি কিওয়ার্ড নাম্বার 3। তো আমরা যখন পাপা মিলে যাবে, যদি ডিরেক্টলি পাপা মিলে তাহলে তো ভালো, আর পাপা না মিললে প্যারালাল শিফট করে আমরা পাপা মিলাই ফেললাম, মানে আলটিমেট আমাদের কাজ হলো পায়ের সাথে পা মিলানো। এটা যখন হয়ে যাবে তখন দুটো ভেক্টরের অন্তর্ভুক্ত যে ক্ষুদ্রতম কোণটা সেটাকেই আমরা কোণ বলবো। সো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে কি বোঝানো হচ্ছে? অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম কোণ। ব্যাস, এই হলো আমাদের 3টা কি পয়েন্ট। এই 3টা কি পয়েন্ট ধরে ধরে আমরা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করব। আচ্ছা, তো এখানে আমরা 3টা এক্সাম্পল দেখব। প্রথমে একদম ইজি একটা এক্সাম্পল দেখব, তারপরে একটু কঠিন, তারপরে আরেকটু কঠিন একটা এক্সাম্পল দেখব। তাহলেই আশা করি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের কনসেপ্টটা তোমাদের একদম ক্লিয়ার হবে। এবার আসি এক্সাম্পল নাম্বার 1। ধরো তোমাকে
আমি একটা ভেক্টর দিয়ে দিলাম এ ভেক্টর এবং আরেকটা ভেক্টর দিয়ে দিলাম বি ভেক্টর। এই অ্যাঙ্গেলটা দিয়ে দিছি ধরো 315 ডিগ্রি। এবার তোমাকে কোশ্চেন করা হলো এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। দেখো আমি একটু বলি, এটা কিন্তু ক্যাপ চিহ্ন বা টুপি চিহ্ন। সেই টুপি চিহ্নটা যদি কোনো লেটারের উপরে থাকে তখন সেটাকে বলা হয় একক ভেক্টর। আর এই টুপি চিহ্নটা যদি দুইটা ভেক্টরের মাঝখানে থাকে তখন এটা দ্বারা বোঝায় ওই ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ। সো এখানে টুপি চিহ্নটা যেহেতু দুইটা ভেক্টরের মাঝে আছে, সো এই টুপি চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখন আসো কোণটা আমরা একটু ফাইন্ড আউট করি। দেখো কোণ বের করার প্রথম কথাটা হলো পায়ের সাথে পা মিলতে হবে। দেখো তো এ ভেক্টর যেখান থেকে শুরু হয়েছে বি ভেক্টরটাও কি সেখান থেকেই শুরু হয়নি, তার মানে আমার এক নাম্বার কথাটা মিলে গেছে, এখানে পা মিলছে। আর যেহেতু পা মিলে গেছে তাহলে দুই নাম্বারটার কাজ নেই, মানে প্যারালাল শিফটিং এর কোনো কাজ আমাদের নাই। এবার তিন নাম্বারটা আমরা বলছিলাম কি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ মানে হলো এই ভেক্টর দুইটার অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম কোণ। সেই ভেক্টর দুইটার মধ্যে দেখো বাইরে দিয়ে একটা কোণ আছে, আবার এই ভেক্টর দুইটার মধ্যে কিন্তু ভিতর দিয়ে একটা কোণ আছে। একদম চোখে দেখেই বোঝা যাচ্ছে এই ভিতর দিয়ে যে কোণটা সেটাই কিন্তু আমাদের ক্ষুদ্রতম কোণ। সো এখানে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে বোঝানো হচ্ছে আলফা। এন্ড এই আলফা আমরা কিভাবে পেতে পারি, 360 ডিগ্রি থেকে 315 ডিগ্রি বিয়োগ করে কিন্তু আমরা পেতে পারি, যার আলটিমেট মানটা হলো 45 ডিগ্রি। সো আশা করি আমরা বুঝতে পারছি যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার এক নম্বর এক্সাম্পলটা। এখন আসো এক্সাম্পল নাম্বার 2। এবার আরেকটু জটিলের দিকে যাই। ধরো এবার তোমাকে একটা ভেক্টর দিয়ে দেওয়া হলো, যেটা এই ভেক্টর, আর একটা ভেক্টর দিয়ে দেওয়া হলো যেটা হলো বি ভেক্টর, এবং এদের মধ্যবর্তী এই অ্যাঙ্গেলটা তোমাকে বলে দেওয়া হলো 120 ডিগ্রি। সো এখানেও অ্যাজ ইউজুয়াল সেম কোশ্চেন, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। তো কোণ বের করার প্রথম শর্তটার দিকে আমরা একটু চিন্তা করি। দেখো তো এখানে এ ভেক্টর যেখান থেকে শুরু হয়েছে বি ভেক্টর কি সেখান থেকে শুরু হয়েছে, তা কিন্তু না। এ ভেক্টর যেখানে শুরু হয়েছে বি ভেক্টর সেখানে এসে শেষ হয়েছে, তার মানে এখানে পায়ের সাথে পা মেলে নাই। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের প্যারালাল শিফট করে পা মিলাইতে হবে। আর প্যারালাল শিফট করা মানে কি, মান এবং দিক পরিবর্তন না করে একটা ভেক্টরের শুধুমাত্র অবস্থান পরিবর্তন করতে হবে। তো আমরা তাই করবো। এই যে এই বি ভেক্টরটা, এটার মানের চেঞ্জ করব না, দিকের চেঞ্জ করব না, জাস্ট এর অবস্থানটা আমরা চেঞ্জ করে দেব। দেখো তো আমি ডট ডট দিয়ে এবার বি ভেক্টরের নতুন পজিশনটা বোঝানো হচ্ছে। সো এটা হলো বি ভেক্টরের নিউ পজিশন। আর এই নিউ পজিশনটা পাওয়ার সময় বি ভেক্টরের মান যা ছিল তাই আছে, বি ভেক্টরের দিক যেদিকে ছিল সেদিকেই আছে। আমি শুধুমাত্র বি ভেক্টরটাকে তুলে নিয়ে এসে বসাই দিছি, এটাকে বলা হয় প্যারালাল শিফটিং। সো প্যারালাল শিফটিং করার পরে এবার তুমি দেখো এ ভেক্টর যেখান থেকে স্টার্ট হয়েছে বি ভেক্টরও কিন্তু ঠিক সেখান থেকে স্টার্ট হয়েছে, তার মানে পায়ের সাথে পা মিলে গেছে। এখন এই এ আর বি এর মধ্যবর্তী কোণ বলতে কোনটা বোঝানো হচ্ছে, এই কোণটা। এই কোণটাকে যদি দেই নাম আলফা, এই আলফা আমি কিভাবে পেতে পারি, টোটাল অ্যাঙ্গেলটা হলো 180 ডিগ্রি, সেখান থেকে 120 ডিগ্রি বাদ দিতে পারি। সো 180 ডিগ্রি থেকে আমরা কত বাদ দেব, 120 ডিগ্রি। সো আলটিমেট আমাদের আলফা এখানে কত বের হয়ে গেল, 60 ডিগ্রি। এই ছিল আমাদের এক্সাম্পল নাম্বার 2। এখন আসো এক্সাম্পল নাম্বার 3। 3 নম্বর এক্সাম্পলে আমরা আরেকটু কঠিনের দিকে যাব, সামান্য কঠিন, আহামরি কঠিন কিছু না। সো আমি তোমাদেরকে বললাম যে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এইখানে একটা ভেক্টর আছে যেটা এ ভেক্টর, এবং এই এ ভেক্টরটা ওয়াই অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ভালো কথা। এইখানে একটা ভেক্টর আছে যেটা বি ভেক্টর, আর এই বি ভেক্টরটা ওয়াই অ্যাক্সিসের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো এবারও সেম কোশ্চেন, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। তো আমরা কোণ নির্ণয়ের স্টেপগুলো ফলো করি।
দেখো এ ভেক্টর যেখানে শেষ হয়েছে বি ভেক্টর সেখান থেকে শুরু হয়েছে, তার মানে পায়ের সাথে পা মেলে নাই। যেহেতু পায়ের সাথে পা মিলে নাই, আমাদের প্যারালাল শিফট করে পায়ের সাথে পা মিলাইতে হবে। তো আমরা এখানে প্যারালাল শিফট কিভাবে করব দেখো, এ ভেক্টরকে জাস্ট তুলে নিয়ে এসে আমরা নিচে বসাই দিব। তাহলে ডট ডট দিয়ে যদি এ এর নতুন পজিশনটা আমি একটু বুঝাই দিই, তাহলে এটা হলো এ ভেক্টরের নিউ পজিশন। মানের চেঞ্জ করি নাই, দিকের চেঞ্জ করি নাই, জাস্ট এ ভেক্টরকে তুলে নিয়ে এসে বসাই দিছি। এখন এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কিন্তু বিপ্রতীপ কোণ, আর বিপ্রতীপ কোণের মান যেহেতু সমান, তাহলে এটাও 45 ডিগ্রি। আবার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মধ্যবর্তী টোটাল অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি। সো টোটাল 90 ডিগ্রি থেকে আমি যদি নিচের 45 ডিগ্রি বাদ দেই, তাহলে কিন্তু বাকি অ্যাঙ্গেলটা কত বের হয়ে গেল? 45 ডিগ্রি। এবার উপরে একটু চিন্তা করো, সেম এজ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মধ্যে টোটাল অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি, তার থেকে 60 বাদ দিলে বাকিটুকু আমরা পেয়ে যাচ্ছি 30 ডিগ্রি। তাহলে এখন তুমি দেখো তো, এ ভেক্টর যেখান থেকে শুরু হয়েছে, বি ভেক্টর সেখান থেকে শুরু হয়েছে, পায়ের সাথে পা মিলছে। এখন এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বলতে কোনটা বোঝানো হচ্ছে? এই টোটাল অ্যাঙ্গেলটা বোঝানো হচ্ছে না? সো এই অ্যাঙ্গেলটা যদি আমরা পেতে চাই, তাহলে 45 ডিগ্রির সাথে স্রেফ 30 ডিগ্রিকে যোগ করে দিতে হবে। তখন আলটিমেটলি আমাদের রেজাল্টটা কত আসবে? 75 ডিগ্রি। সো এই ছিল আমাদের এক্সাম্পল নাম্বার 3। আচ্ছা, এখন আসলে তোমাদের একটা কথা একটু বলে রাখি, যে আমরা এখানে ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করলাম কোন রুল অ্যাপ্লাই করে? পাপা রুল অ্যাপ্লাই করে, মানে পায়ের সাথে পা মিলছে কিনা সেটা অ্যাপ্লাই করে। এটা ছাড়াও কিন্তু আরেকটা অ্যাপ্লাই করা যায়, যেটা হলো মামা রুল, মানে মাথার সাথে মাথা মিলছে কিনা, বা দুইটা ভেক্টরের এন্ডিং পয়েন্ট সেম হইলো কিনা। তবে যে কোনো একটা মনে রাখাই ভালো, আমরা যেহেতু পাপা রুল শিখছি, সো পাপা রুল দিয়েই আমরা দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ বের করব। কারো যদি মনে হয় যে মামা রুল পড়বা, তাহলে সেম, সব জিনিসই সেম, শুধু পায়ের সাথে পা না মিলায় মাথার সাথে মাথা মিলাই দিলেই হবে। সেই ছিল আমাদের দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ নির্ণয়। ওকে, সো এবার আমরা যাব হইল ভেক্টরের যোগ বা লব্ধির কনসেপ্টে। আচ্ছা, তো এখন হলো ভেক্টরের যোগ বা লব্ধি। একটু টপিকটা লিখি আমরা। ভেক্টরের যোগ বা লব্ধি। সো দুটা ভেক্টরের যোগ বা লব্ধি বের করার জন্য আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1, যে দুটা ভেক্টরের যোগ বা লব্ধি বের করব, ওই ভেক্টর দ্বয় একই বিন্দুতে বা একই বস্তুতে ক্রিয়ারত হবে। তাছাড়া দুটো ভেক্টরের যোগ বা লব্ধি বের করা যাবে না। আর নাম্বার 2, যেই ভেক্টর দ্বয়ের লব্ধি বা যোগ বের করব, সে ভেক্টর দ্বয় সমজাতীয় হতে হবে। যেমন আমি যদি বলি যে একটা বেগ দেওয়া আছে আর একটা বল দেওয়া আছে, তাদের মধ্যে লব্ধি বের করো, এটা পসিবল না। কিন্তু আমি যদি বলি যে দুইটা বেগ দেওয়া আছে, তাদের লব্ধি বের করো, এটা পসিবল। আবার যদি বলি যে দুইটা বল দেওয়া আছে, তাদের মধ্যে লব্ধি বের করো, এটাও পসিবল। মানে মোট কথা, যে ভেক্টর দুইটার আমরা লব্ধি বা যোগ বের করব, তাদের সমজাতীয় হতে হবে। এখন কথা হলো যে ভাইয়া, আপনি যোগ বা লব্ধির মধ্যে বারবার ভেক্টর দ্বয় বলতেছেন, তার মানে কি দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি বের করা যায় না? হ্যাঁ, দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি বের করা যায়, এবং আমরা দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি বের করা শিখবো কয়েকটা সূত্র অ্যাপ্লাই করে। কিন্তু মোস্ট অফ দ্য কেস আমাদের দুইটা ভেক্টরের লব্ধি নিয়ে কাজ করতে হয়, এজন্য আমরা মেইন যে ফোকাসটা সেটা করতেছি দুইটা ভেক্টরের উপরে। কেমন? আচ্ছা, তো এই হলো আমাদের ভেক্টরের যোগ বা লব্ধি বের করার আগে যে দুটো কথা মাথায় রাখতে হবে, সেটা যে ভেক্টর দ্বয় একই বিন্দুতে বা একই বস্তুতে ক্রিয়ারত হবে, আর ভেক্টর দ্বয় সমজাতীয় হবে। এখন আসো লব্ধির ডেফিনেশনটা কি। ভেক্টরের লব্ধির ডেফিনেশনটা এরকম, যে দুই বা ততোধিক ভেক্টরকে যোগ করে
যে নতুন ভেক্টর পাওয়া যায় তাই লব্ধি ভেক্টর। যদি একটু ম্যাথমেটিক্যালি লিখি তাহলে ব্যাপারটা এরকম, ধরো তোমার কাছে একটা ভেক্টর আছে পি ভেক্টর আর একটা ভেক্টর আছে কিউ ভেক্টর, এই দুটোকে তুমি যোগ করবা, এন্ড যোগ করার পরে ধরো তুমি আর একটা ভেক্টর পাইলা, সেটাই বলবো আমি লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর। লব্ধির ইংরেজি যেহেতু রেজাল্টেন্ট, এই জন্য আমরা জেনারেলি লব্ধিকে আর দিয়ে প্রকাশ করে থাকি। সো এইখানে একটা জিনিস না জানলেই নয়, যাদেরকে যোগ করা হচ্ছে যে পি ভেক্টর আর কিউ ভেক্টর, এদেরকে আমরা বলি হলো উপাংশ, এদেরকে আমরা বলি উপাংশ। আর যোগ করে আমরা যেটা পাচ্ছি সেটাকে বলা হয় লব্ধি। সো কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে উপাংশদ্বয়ের প্রকৃতি কেমন হবে, তাহলে এই যে আমরা 2 নাম্বার থেকে বলবো, তাহলে যে দুইটা ভেক্টরের যোগ করে লব্ধি পাওয়ার ক্ষেত্রে যে উপাংশদ্বয়কে যোগ করা হচ্ছে তারা হবে সমজাতীয়। ওকে, তাহলে ভেক্টরের ডেফিনেশন আমাদের লেখা হয়ে গেল যে দুই বা ততোধিক ভেক্টরকে যোগ করে যে নতুন ভেক্টর পাওয়া যায় তাই হলো লব্ধি ভেক্টর। যেমন এখানে পি আর কিউ যোগ করে যেটা পাইছি সেটা লব্ধি, আর যাদেরকে যোগ করা হয়েছে সেটা হলো উপাংশ। এখন এই যে আমরা লব্ধি নিয়ে কথা বলতেছি, এই ভেক্টরের লব্ধি বের করার কিছু প্রসেস আছে, সেই পদ্ধতিগুলোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করব। একটা হলো জ্যামিতিক পদ্ধতি আর একটা হলো গাণিতিক বা বিশ্লেষণ পদ্ধতি। লব্ধি বা যোগ বের করার যে প্রসেসগুলো সেটাকে আমরা কয়টা ক্যাটাগরিতে ভাগ করতেছি? আমরা দুইটা ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে ভাগ করতেছি। একটা ক্যাটাগরিকে আমরা বলতেছি জ্যামিতিক পদ্ধতি এবং আরেকটাকে আমরা বলতেছি গাণিতিক বা বিশ্লেষণ পদ্ধতি। জ্যামিতিক পদ্ধতির ভিতরে আমরা কাকে কাকে রাখবো, গাণিতিক বা বিশ্লেষণ পদ্ধতিতে কাকে কাকে রাখবো, সেটা এবার একটু দেখা যাক। জ্যামিতিক পদ্ধতিতে আমরা রাখবো 4টা প্রসেসকে। নাম্বার 1, আমরা ত্রিভুজ সূত্রকে রাখবো জ্যামিতিক পদ্ধতির মধ্যে, আমরা বহুভুজ সূত্রকে রাখবো জ্যামিতিক পদ্ধতির মধ্যে, সামান্তরিক সূত্র এটাকেও রাখবো জ্যামিতিক পদ্ধতিতে, এবং 4 নম্বরে লম্বাংশ উপপাদ্য। তাহলে এবার আসো গাণিতিক বা বিশ্লেষণ পদ্ধতিতে কাদেরকে রাখবো। দেখো মজার ব্যাপার হলো এই গাণিতিক বা বিশ্লেষণ পদ্ধতির নান আদার দ্যাট সামান্তরিক সূত্র এবং লম্বাংশ উপপাদ্য থেকে আমরা যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো এস্টাবলিশ করব সেগুলোকেই বলি আমরা গাণিতিক বা বিশ্লেষণ পদ্ধতি। তাহলে খেয়াল করছো যে ত্রিভুজ সূত্র বহুভুজ সূত্র এরা স্রেফ জ্যামিতিক পদ্ধতি, আর সামান্তরিক সূত্র লম্বাংশ উপপাদ্য এদেরকে যখন আমি জ্যামিতিক ওয়েতে আলোচনা করব জ্যামিতিক পদ্ধতি, আর এই দুইটা থেকে আমি যখন কোনো ম্যাথমেটিক্যাল টার্ম এস্টাবলিশ করব সেটাকে বলবো আমরা গাণিতিক বা বিশ্লেষণ পদ্ধতি। তাহলে গাণিতিক বা বিশ্লেষণ পদ্ধতিটা কি? সামান্তরিক সূত্র এবং লম্বাংশ উপপাদ্য হতে প্রাপ্ত গাণিতিক রাশিমালা। ওকে, সেই হলো আমাদের লব্ধি বের করার প্রসেসগুলোকে আমরা ক্যাটাগরাইজ করলাম। এখন আমরা যেটা করব, আমরা প্রত্যেকটা প্রসেস নিয়ে ইন ডিটেইলস আলোচনা করব। ওকে, দে কেটে দে। তো 1 নাম্বার প্রথমে হইলো আমাদের ত্রিভুজ সূত্র, ট্রাইঅ্যাঙ্গেল ল।
আমি একটা ত্রিভুজ আঁকাবো, এই ত্রিভুজের মধ্যে আমি একটা অসামঞ্জস্যতা রাখবো, সেটা তোমরা খুঁজে বের করবা। আচ্ছা, আমি বলার আগেই তোমরা খুঁজে বের করবা আশা করি। তো খেয়াল করো, আমি একটা ত্রিভুজ আঁকাচ্ছি, এই ত্রিভুজটার নাম আমি দিলাম এ বি সি। এবার আমি যেটা করব, বি থেকে সি বাহু পর্যন্ত আমি একটা ভেক্টরকে নির্দেশ করতেছি, যেটা পি ভেক্টর। ওকে, সি থেকে এ পর্যন্ত আমি একটা ভেক্টরকে নির্দেশ করতেছি, যেটা হলো কিউ ভেক্টর। আর বি থেকে এ পর্যন্ত আমি একটা ভেক্টরকে নির্দেশ করতেছি, যেটা হলো আর ভেক্টর। তাহলে এখানে অসামঞ্জস্যটা কি? আমার মনে হয় তোমরা ধরে ফেলছো। এখানে পি ভেক্টরটা শুরু হয়েছে বিতে, শেষ হয়েছে সিতে। কিউ ভেক্টরটা শুরু হয়েছে সিতে, শেষ হয়েছে এতে। তাহলে আর ভেক্টরটা কি হওয়া উচিত ছিল? এতে শুরু হয়ে বিতে শেষ হওয়া উচিত ছিল, কিন্তু আমি কিন্তু তা করি নাই। আমি কি করছি, আর ভেক্টরটাকে বি থেকে শুরু করে এতে নিয়ে গিয়ে শেষ করছি। তাহলে এখানে খেয়াল করছো কি, এখানে পি ভেক্টর আর কিউ ভেক্টর এই দুটো আছে একই ক্রমে, আর ভেক্টরটা একই ক্রমে না এঁকে আমি আঁকাইছি উল্টা ক্রমে। হওয়া উচিত ছিল কি পি কিউ আর, কিন্তু আমি তা না করে কি করছি, পি আর কিউ কে নিছি একই ক্রমে, আর কে নিছি উল্টা ক্রমে। সো খেয়াল রাখো, ত্রিভুজ সূত্রে যেই বাহুটা উল্টা ক্রমে ভেক্টর নির্দেশ করে সেটা হলো লব্ধি, আর যারা একই ক্রমে দুইটা ভেক্টর নির্দেশ করে তারা হলো উপাংশ। তাহলে আমি যদি এটাকে লিখি, তাহলে এইভাবে লেখা যায়, আর ভেক্টর ইকুয়াল পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। সো এখানে এই যে পি ভেক্টর আর কিউ ভেক্টর, এই দুটো হলো উপাংশ, এবং উপাংশ দুটো থাকতেছে একই ক্রমে। আর এই যে আর ভেক্টর, এই আর ভেক্টর হইল লব্ধি, এবং এই লব্ধিটা থাকতেছে বিপরীত ক্রমে। তাহলে আমরা এখান থেকে যদি স্টেটমেন্টটা রেডি করি, তাহলে ত্রিভুজ সূত্রের স্টেটমেন্ট বা বিবৃতিটা কি দাঁড়াবে? এই ত্রিভুজ সূত্রের স্টেটমেন্টটা এরকম হবে, কোন ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টর নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ওই ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করে। ওকে, একটু লিখে ফেলি আমরা, কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টর নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করে। আচ্ছা, এই গেল আমার ত্রিভুজ সূত্রের স্টেটমেন্ট, যে কোনো ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু, এই যে দুইটা সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুইটা ভেক্টর নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে এই ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করে। এখন এই ত্রিভুজ সূত্রের একটা স্পেশাল কেস আছে, যদি আমি অসামঞ্জস্যতা না রাখতাম, দ্যাট মিন্স তিনটা ভেক্টরকে যদি আমি একই ক্রমে নির্দেশ করতাম, চিত্রটা যদি এরকম হতো, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা যদি হতো আর ভেক্টর, তখন কি হতো? সো এটা মনে রাখবা, পি কিউ আর এরকম তিনটা ভেক্টর যদি ত্রিভুজের তিনটা সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে নির্দেশিত হয়, তাহলে ওই তিনটা ভেক্টরের যোগফল হয়ে যাবে 0। কি এবং কেন, এটা তোমরা ফার্দার ক্লাসগুলো করলে এমনিই বুঝে যাবা। ওকে, তাহলে এলো স্পেশাল কেস, যে তিনটা ভেক্টর যদি কোনো ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশিত হয়,
তাহলে ওই ভেক্টর তিনটার যোগফল হয়ে যাবে 0। ত্রিভুজ সূত্র শেষ। এখন আসো আমরা বহুভুজ সূত্রের দিকে যাব। এর ইংরেজি হলো পলিগন ল। এখানে আমি একটা বহুভুজ আঁকাবো, ত্রিভুজের ক্ষেত্রে যেরকম ছিল সেরকম আমি এবার একটা বহুভুজ আঁকাবো, সেখানেও একটা অসামঞ্জস্যতা রাখবো। আচ্ছা, বহুভুজ কি? দেখো, মজার ব্যাপার হলো ত্রিভুজও কিন্তু একটা বহুভুজ, মানে দুইয়ের অধিক বাহু থাকলেই সেটাকে বলা হয় বহুভুজ। কিন্তু জেনারেলি আমরা তিনটা বাহু থাকলে ত্রিভুজ হিসেবে জানি, চারটা বাহু চতুর্ভুজ হিসেবে জানি, পাঁচটা বাহু পঞ্চভুজ, এন্ড সো অন। ঠিক আছে, তো আমরা বহুভুজ বলতে ত্রিভুজকেও যেহেতু বুঝে থাকি, আর ত্রিভুজ নিয়ে অলরেডি একবার কথা বলছি, যেন ত্রিভুজ নিয়ে কথা বলবো না, চতুর্ভুজ নিয়েও কথা না বলি, একটা বড় সড়ো বহুভুজ নিয়ে কথা বলি। ধরো আমি একটা বহুভুজ আঁকাচ্ছি, এই হলো একটা বহুভুজ। বহুভুজের পাঁচটা বাহু এবং পাঁচটা কৌণিক বিন্দু, আমি নাম দিচ্ছি এ বি সি ডি ই। এ থেকে বি পর্যন্ত একটা ভেক্টর বোঝানো হচ্ছে পি ভেক্টর, বি থেকে সি পর্যন্ত একটা ভেক্টর বোঝানো হচ্ছে কিউ ভেক্টর, সি থেকে ডি পর্যন্ত একটা ভেক্টর বুঝাইলাম ধরো এম ভেক্টর, ডি থেকে ই পর্যন্ত একটা ভেক্টর বুঝাইলাম এন ভেক্টর, আর এ থেকে ই পর্যন্ত একটা ভেক্টর বুঝাইলাম আর ভেক্টর। তাহলে অসামঞ্জস্যতাটা কি সেটা কিন্তু অলরেডি বুঝে ফেলছো তোমরা। এখানে পি কিউ এম এন এই চারটা ভেক্টর আছে একই ক্রমে, আর আর ভেক্টরটা আছে উল্টা ক্রমে। ত্রিভুজের মতো এখানেও যে ভেক্টরটা উল্টা ক্রমে আছে সে হলো বাকি যে ভেক্টরগুলো আছে তাদের লব্ধি। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখি, এখানে আর ভেক্টর ইকুয়াল পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস এম ভেক্টর প্লাস এন ভেক্টর। সো এখানে পি কিউ এম এন এই যে চারটা, এই চারটা ভেক্টর হলো বেসিক্যালি উপাংশ, এবং এই উপাংশগুলো আছে একই ক্রমে। আর ভেক্টর হলো লব্ধি, এই লব্ধিটা আছে হলো বিপরীত ক্রমে। এবার এখান থেকে আমরা একটু স্টেটমেন্টটাকে যদি গ্রো করি, তাহলে স্টেটমেন্টটা এরকম যে একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে পরের ভেক্টরের পাদবিন্দু, আবার দ্বিতীয়টার শীর্ষবিন্দুতে তৃতীয়টার পাদবিন্দু, এভাবে রেখে যদি একটা বহুভুজ তৈরি করা হয়, তাহলে বহুভুজের শেষ বাহুটি অপর বাহুগুলোর লব্ধি নির্দেশ করে। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখি, প্রথম ভেক্টরের শীর্ষে দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু দ্বিতীয় ভেক্টরের শীর্ষে তৃতীয় ভেক্টরের আদি বিন্দু। এভাবে কতগুলো ভেক্টরকে সাজিয়ে যদি একটি বহুভুজ তৈরি করা হয়, তাহলে ওই বহুভুজের শেষ বাহুটি বিপরীত ক্রমে অপর ভেক্টরগুলোর
লব্ধি নির্দেশ করে। এই বিবৃতিগুলো বইয়ে আরেকটু জটিলভাবে লেখা আছে, বুঝতে অনেক সময় একটু কষ্ট হয়। তো এখানে আমি যেটা চেষ্টা করছি বিবৃতিগুলা নিজেদের মতো করে লেখার, আমি আমার মতো করে লিখছি, কেউ চাইলে একটু অন্যভাবে লিখতে পারো। মোট ওভার মানে তোমার যেভাবে বুঝতে সুবিধা হয় তেভাবে বিবৃতিটা লিখে দিবা, মেইন যে কথাগুলো, মেইন কনসেপ্টটা বিবৃতির মধ্যে থাকলেই হলো। তো তাহলে বিবৃতিটা আরেকবার একটু বলি, যে প্রথম ভেক্টরের শীর্ষে দ্বিতীয় ভেক্টরের আদিবিন্দু, দ্বিতীয় ভেক্টরের শীর্ষে তৃতীয় ভেক্টরের আদিবিন্দু, এভাবে কতগুলো ভেক্টরকে সাজিয়ে যদি একটি বহুভুজ তৈরি করা হয়, তাহলে এই বহুভুজের শেষ বাহুটি অপর যে ভেক্টরগুলো আছে তাদের লব্ধি নির্দেশ করে। ব্যাস, এটা গেল আমার বহুভুজ সূত্রের বিবৃতি। এখন আমরা যেটা শিখবো সেটা হলো বহুভুজ সূত্রকে ত্রিভুজ সূত্র দিয়েও প্রমাণ করা যায়। সেটা মাঝে মাঝে দেখা যায় যে খ নম্বরে চলে আসতে পারে যে ত্রিভুজ সূত্র দিয়ে বহুভুজ সূত্রটি প্রমাণ করো। তো এটা আমরা এবার একটু ছোট্ট করে দেখি, ঠিক আছে? ত্রিভুজ সূত্র দিয়ে বহুভুজ সূত্রের প্রমাণ। ত্রিভুজ সূত্র দিয়ে বহুভুজ সূত্রের প্রমাণ। ওই সেম বহুভুজটা আরেকবার তোমরা খাতায় কপি পেস্ট করো, আমার তো বোর্ডে অলরেডি আঁকা আছে, তোমরা আরেকবার খাতায় কপি পেস্ট করো। আচ্ছা, এবার আমি একটু তোমাদেরকে বলবো এ বিন্দু আর সি বিন্দু কানেক্ট করে দাও, এবং এটা যে ভেক্টর নির্দেশ করে তাকে নাম দাও R1 ভেক্টর। তাহলে তুমি খেয়াল করো তো, ত্রিভুজ এ বি সি হতে আমরা কি পাই? ত্রিভুজ এ বি সি, এখানে দেখো এ বি বাহু এবং বিসি বাহু একই ক্রমে দুইটা ভেক্টর নির্দেশ করতেছে, এবং এসি বাহুটা বিপরীত ক্রমে আরেকটা ভেক্টর নির্দেশ করতেছে। তাহলে ত্রিভুজ সূত্র কি বলে? একই ক্রমে যে ভেক্টর দুইটা তারা হলো উপাংশ, আর বিপরীত ক্রমে যেটা আছে সেটা হলো লব্ধি। তাহলে এখানে আমি লিখতে পারি না যে R1 ভেক্টর ইকুয়াল পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর? এটাকে দিলাম 1 নম্বর ইকুয়েশন। কোন সূত্র হতে? ত্রিভুজ সূত্র হতে। আবার নেক্সট কাজ যেটা করতে বলবো, এইবার এ বিন্দু আর ডি বিন্দু কানেক্ট করে দেই, এবং এইটা যে ভেক্টর নির্দেশ করতেছে তার নাম দিলাম R2 ভেক্টর। এবার একটু চিন্তা করতে বলবো ত্রিভুজ এ সি ডি। তাহলে ত্রিভুজ এ সি ডি হতে আমরা কি পাই? এই ত্রিভুজটার দিকে এবার খেয়াল করো, এখানে এসি আর সিডি এই দুটো একই ক্রমে দুটো ভেক্টর নির্দেশ করতেছে, একটা R1 ভেক্টর, একটা এন ভেক্টর। আর এডি বিপরীত ক্রমে একটা ভেক্টরকে নির্দেশ করতেছে যেটা R2 ভেক্টর। তাহলে ত্রিভুজ সূত্রের কনসেপ্ট অনুযায়ী আমরা কি লিখতে পারি? বিপরীত ক্রমে যে R2 ভেক্টর আছে সেটা হলো একই ক্রমে থাকা R1 ভেক্টর এবং এম ভেক্টরের লব্ধি। এবার আমরা 1 নাম্বার থেকে R1 এর মানটা নিয়ে এসে বসাই দেব। তাহলে R2 ভেক্টর ইকুয়াল কি দাঁড়াচ্ছে? R2 ভেক্টর দাঁড়াচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস এম ভেক্টর। সাইডে একটু লিখে রাখি, 1 হতে আমরা মান নিয়ে এসে বসাই দিচ্ছি, গেল। এখন ফাইনালি আরেকটা ত্রিভুজ চিন্তা করতে বলবো, ত্রিভুজ এ ডিই। তাহলে ত্রিভুজ এডিই হতে আমরা কি পাচ্ছি? এই ত্রিভুজটায় দেখো তো, এডি আর ডিই এরা একই ক্রমে দুটো ভেক্টর নির্দেশ করতেছে, একটা R2 ভেক্টর, একটা এন ভেক্টর। আর এই বিপরীত ক্রমে একটা ভেক্টর নির্দেশ করতেছে, সেটা হলো আর ভেক্টর। তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী এখানে আর ভেক্টর ইকুয়াল R2 ভেক্টর প্লাস এন ভেক্টর। এখন আবার এই যে R2 সেটা ছিল আমার 2 নম্বরে, সো এই 2 নম্বর ইকুয়েশন থেকে আমি এবার R2 কে নিয়ে এসে এখানে বসাই যদি দিই, তাহলে আলটিমেটলি আর ভেক্টর ইকুয়াল টু কি? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস এম ভেক্টর প্লাস এন ভেক্টর। এটা আমরা পাইলাম 2 হতে। এন্ড এই যে আর ভেক্টর মানে শেষ যে ভেক্টরটা, সেটা একই ক্রমে থাকা বাকি ভেক্টরগুলোর যে লব্ধি, এটা আমরা একটু আগে বহুভুজ সূত্রে শিখে আসছি না? সো এটি হলো আমাদের বহুভুজ সূত্র।
তাহলে এই বহুভুজ সূত্রটা আমরা আলটিমেট প্রমাণ করলাম কি দিয়ে? এই বহুভুজ সূত্রটা কিন্তু আমরা আলটিমেটলি প্রমাণ করলাম হলো ত্রিভুজ সূত্র দিয়ে। এই জিনিসটা আমাদের পরীক্ষায় যদি আসে তাহলে যেন আমরা মিস না করি সেজন্য আমরা একটু শিখে রাখলাম। তাহলে আমাদের কয়টা জিনিস গেল? আমরা ত্রিভুজ সূত্রের জ্যামিতিক পদ্ধতিটা শিখলাম, বহুভুজ সূত্র শিখলাম। এরপরে আমরা যাব হলো সামান্তরিক সূত্র। এন্ড সামান্তরিক সূত্র এইটা হলো লব্ধির কনসেপ্টের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ। এই সামান্তরিক সূত্রের আমরা প্রথমে জ্যামিতিক পদ্ধতি দেখব, তারপরে এখান থেকে আমরা গাণিতিক রাশিমালা এস্টাবলিশ করব এবং ওই গাণিতিক রাশিমালাগুলোকে কাজে লাগায় আমরা অনেক ম্যাথ সলভ করব, বেশ কিছু আমরা প্রবলেম সলভ করব। তাহলে আসে 3 নাম্বার, সামান্তরিক সূত্রের ইংরেজি হলো প্যারালালোগ্রাম ল। এটা যেমনটা বলতেছিলাম, এটা আমরা দুটো স্টেপে দেখব। প্রথমে আমরা এটা জ্যামিতিক প্রসেসটা দেখব। জ্যামিতিক প্রসেসটা কিছুই না, যেহেতু সামান্তরিক সূত্র তার মানে বুঝতেই পারতেছো এখানে তোমার কি আঁকাইতে হবে, একটা সামান্তরিক আঁকাইতে হবে। তাহলে আমরা ধূপধাপ একটা সামান্তরিক আঁকাই ফেলি। এই হলো আমাদের একটা সামান্তরিক। এবার আমরা যেটা করব, এই সামান্তরিকের যে কোনো একটা বিন্দু সিলেক্ট করব। সেই এক বিন্দু থেকে যেই সন্নিহিত বাহু দুইটা আছে সেই সন্নিহিত বাহু দুইটা বরাবর দুইটা ভেক্টরকে আমরা প্রকাশ করব। একটা ধরে নিলাম পি ভেক্টর, একটা ধরে নিলাম কিউ ভেক্টর। ওকে, আমি আবারও বলতেছি, একটা সামান্তরিক আঁকাবো, এরপর সেই সামান্তরিকের একটা বিন্দু আমরা সিলেক্ট করব। সেই এক বিন্দু থেকে যেই দুইটা সন্নিহিত বাহু আছে সেই সন্নিহিত বাহু দুটাকে আমরা দুইটা ভেক্টর দ্বারা নির্দেশ করব। এরপরে আমরা যেটা করব, ওই বিন্দু থেকেই আমরা একটা কর্ণ আঁকাবো এবং সেই কর্ণটা হবে আমাদের সন্নিহিত বাহু বরাবর যে দুইটা ভেক্টর নির্দেশ করছিল তাদের লব্ধি। এখানে আর ভেক্টর ইকুয়াল পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। অ্যাজ ইউজুয়ালি এখানে পি আর কিউ এই দুইটা হলো উপাংশ, আর উপাংশ দুটা কি? একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দ্বারা নির্দেশিত ভেক্টর। আর আর হইল লব্ধি। লব্ধিটা কোনটা? ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকটির কর্ণ। ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকটির কর্ণ। ব্যাস, সে হলো আমার সামান্তরিক সূত্রের স্টেটমেন্ট, সরি মানে জাস্ট রিপ্রেজেন্টেশনটা। এখন আসো এটা আমরা একটু বিবৃতিটা লিখি। যদিও তোমরা অলরেডি বিবৃতিটা বুঝে গেছো, ফর্মালিটিস একটু মেনটেন করতেছি, না হলে বলবো ভাইয়া খারাপ। সো আমরা বিবৃতিটা এবার একটু লিখবো। সো বিবৃতিটা কি? কোন সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টর নির্দেশ করে। যখনই বলে দিছি দুটি ভেক্টর নির্দেশ করে, সো ভেক্টর কথাটার মধ্যে, এই ভেক্টর কথাটার মধ্যে কিন্তু মানও আছে, দিকও আছে। সেটা আলাদাভাবে লিখলেও প্রবলেম নেই, না লিখলেও প্রবলেম নেই। সো যেটা বলতেছিলাম, কোন সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত দুইটা সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টর নির্দেশ করে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত
সামান্তরিকটির কর্ণ ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করে। এলো আমার সামান্তরিক সূত্রের বিবৃতি। এটা তোমরা একটু খাতায় নোট করে নাও। জ্যামিতিক প্রসেসটা এতটুকুই। জ্যামিতিক প্রসেসে এর বাইরে আর কোনো কিছু নাই। এখন আমরা যেটা করব, সামান্তরিক সূত্র থেকে ইম্পর্টেন্ট যেটা বেশি সেটা হলো গাণিতিক রাশিমালাগুলো এস্টাবলিশ করা। সামান্তরিক সূত্রের গাণিতিক রাশিমালা এটা বেসিক্যালি আমরা বের করব দুইটা কারণে। সামান্তরিক সূত্র দিয়ে কিভাবে লব্ধি ভেক্টরের মান বের করা যায় এবং কিভাবে লব্ধি ভেক্টরের দিক বের করা যায়। ওকে, সো প্রথমে আমরা দেখব কিভাবে লব্ধির মান বের করা যায়, এরপরে আমরা দেখব কিভাবে লব্ধির দিক বের করা যায়। আচ্ছা দেখো, এই যে লব্ধির মান বের করা কিংবা লব্ধির দিক বের করা, এই সূত্রগুলো কিন্তু ডেরিভেশন করেই নিয়ে আসা। কিন্তু আমাদের যেসব সূত্রের ডেরিভেশন দরকার আছে আমরা সেসব সূত্রের ডেরিভেশন দেখব, আর যেগুলো ডেরিভেশন দরকার নাই আমরা সেগুলো দেখে অযথা সময় নষ্ট করব না। এন্ড এই যে সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান এবং দিক বের করার যে সূত্র, একটা ডেরিভেশন মানে কোনো দরকার নেই, কখনোই এগুলো আসে না, আসার পসিবিলিটিও খুবই কম। তো আমরা স্রেফ লব্ধির মান বের করার সূত্রটা দেখবো, লব্ধির দিক বের করার সূত্রটা দেখবো এবং এগুলো মনে রাখার কৌশল আমরা জানবো। এখন কথা হলো, লব্ধির মান বের করতে বলুক আর লব্ধির দিক বের করতে বলুক, দুইটা জিনিস আমাদের লাগবে। প্রথম যেটা, সেটা হলো উপাংশ যে দুইটা পি আর কিউ, তাদের মধ্যবর্তী কোণ, এটা আমাদের জানতে হবে এবং এটাকে আমরা সব সময় আলফা দিয়েই ডেনোট করব। এন্ড আরেকটা জিনিস হলো লব্ধি যে কোণ উৎপন্ন করে সেটা জানতে হবে। সো লব্ধির কোণটাকে আমরা থিটা দিয়ে ডেনোট করব। এখানে যদিও আমি লব্ধির কোণটা পি এর সাথে মেজার করছি, লব্ধির কোণটা তুমি চাইলে কিউ এর সাথেও নিতে পারতা। সো আমরা পি এর সাথে লব্ধির কোণটা নিয়ে সূত্র দেখব, এরপরে দেখবো কিউ এর সাথে কোণ হলে কি হতো সেটাও আমরা দেখব। আচ্ছা আসো, তাহলে যেটা বলতেছিলাম, উপাংশ যে দুইটা পি ভেক্টর আর কিউ ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ, এইটাকে আমরা সবসময় কি দিয়ে ডেনোট করবো? আলফা দিয়ে। আর লব্ধি পি এর সাথে যে কোণ উৎপন্ন করে কিংবা কিউ এর সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে সবসময় ডেনোট করবো থিটা দিয়ে। এখন আসো, লব্ধির মান মানে কি? এই আর ভেক্টরের মান। সো আর ভেক্টরের মান বোঝানোর জন্য আমার লিখতে হবে শুধু আর, আর এটা বের করার সূত্রটা হলো রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। কষ্ট করে এটা মুখস্থ করে ফেলবা। লব্ধির মান বের করার সূত্র হলো রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। আচ্ছা এখন আসো লব্ধির দিক। ফিজিক্সের দিক বলতে কিন্তু কোণ বোঝায়, সেটা আমরা অলরেডি একটা ক্লাসে বলে আসছি। ফিজিক্সে দিক বলতে বোঝানো হয় কি? কোণ। আর লব্ধির দিক মানে হলো লব্ধি কোণ কোণ উৎপন্ন করছে। এখানে লব্ধি যে কোণ উৎপন্ন করছে পি এর সাথে, সেটা হলো থিটা। এবার আমরা দেখব থিটাটা কিভাবে বের করা হয়। সো থিটা ইকুয়াল tan ইনভার্স নিচে পি উপরে কিউ সাইন আলফা প্লাস নিচে হলো কিউ কজ আলফা। এটা বের করার একটা কৌশল আছে। দেখো আমরা লব্ধির অ্যাঙ্গেল বা লব্ধির দিক থিটা, এটা কার সাথে ধরছি? পি এর সাথে, এবং পি কিন্তু নিচে একা আছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা কিন্তু এটা এইভাবে বলতে পারি, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। এখানে লব্ধির দিক বা লব্ধির অ্যাঙ্গেলটা যেহেতু পি এর সাথে আমরা ধরে নিছি, এই জন্য পি নিচে সিঙ্গেল। বাকি থাকলো ওকে কিউ, ওই কিউ এর সাইন আলফা হবে উপরে, কিউ এর কজ আলফা হবে নিচে। সো ওইটা এবার একটু আমরা লিখি, বাকিটার সাইন আলফা উপরে এবং কজ আলফা নিচে। এই হলো আমার লব্ধির দিক বের করার কৌশল।
লব্ধির দিকটা বা লব্ধির অ্যাঙ্গেল হবে যার সাথে, সে নিচে সিঙ্গেল থাকবে, বাকিটার সাইন আলফা থাকবে উপরে, কজ আলফা থাকবে নিচে। তাহলে যদি এরকম হইতো জিনিসটা, যে একটা সামান্তরিক আমি তোমাকে দিয়ে দিছি, এই বাহুটা নির্দেশ করতেছে পি ভেক্টর, এই বাহুটা নির্দেশ করতেছে কিউ ভেক্টর, বাহু দুইটা যে বিন্দু থেকে সেই বিন্দু থেকে এই যে কর্ণটা, সেই কর্ণটা নির্দেশ করতেছে লব্ধি আর ভেক্টর। সো এবার যদি আমি আর এর মান বের করতে বলি, বা শুধু আর লব্ধির মান বা শুধু আর যদি বের করতে বলি, তাহলে সূত্রের কিন্তু কোনো চেঞ্জ হবে না, সূত্র যা তাই থাকবে, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এন্ড আলফা বলতে এখানে বোঝানো হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী যে টোটাল অ্যাঙ্গেলটা সেটা। কিন্তু এইবার ধরো আমি তোমাকে বলছি লব্ধির দিক বের করো পি এর সাথে না কিউ এর সাথে, দ্যাট মিন্স এই অ্যাঙ্গেল থিটাটা এবার ধরা হয়েছে কার সাথে, কিউ এর সাথে। তখন থিটা বের করার সূত্রটা কি হবে? তখন থিটা বের করার সূত্রটা হবে tan ইনভার্স। সো থিটা কার সাথে বা অ্যাঙ্গেলটা কার সাথে, কিউ এর সাথে। সো যেহেতু কিউ এর সাথে অ্যাঙ্গেল, কিউ হবে নিচে সিঙ্গেল, বাকি থাকলো কি পি, তখন পি এর সাইন আলফা হবে উপরে প্লাস পি এর কজ আলফা হবে নিচে। আশা করি সামান্তরিক সূত্রের গাণিতিক রাশিমালা দিয়ে কিভাবে লব্ধির মান বের করতে হয় এবং লব্ধির দিক বের করতে হয় এটা নিয়ে তোমাদের একটা ধারণা ক্রিয়েট হয়েছে, মানে ধারণা ক্রিয়েট হয়েছে বলা যাবে না, মোটামুটি তোমরা জিনিসটা বুঝছো। এরপরে আমরা যেটা দেখবো, এই লব্ধির মান এবং দিক বের করার কিছু স্পেশাল কেজ আছে, সেই স্পেশাল কেজগুলো নিয়ে এবার আমরা কথা বলবো, ঠিক আছে? স্পেশাল কেজেস। আচ্ছা, তো স্পেশাল কেজ শুরু করার আগে আমরা যেটা করব, লব্ধির মান এবং দিক বের করার যে সূত্র দুইটা আমরা পড়লাম, ওই সূত্র দুইটা লিখে রাখবো। সো লব্ধির মান বের করার সূত্রটা কি ছিল? আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এন্ড লব্ধির দিক থিটা, এটা আমরা ধরো সব সময় পি এর সাথে মেজার করব, লব্ধির দিকটা আমরা সব সময় পি এর সাথে মেজার করব। তাহলে থিটা ইকুয়াল টু কি হবে? tan ইনভার্স, যেহেতু পি এর সাথে দিকটা বের করতেছি, পি নিচে সিঙ্গেল, কিউ এর সাইন আলফা হবে হলো উপরে প্লাস কিউ এর কজ আলফা হবে হলো নিচে। আচ্ছা আসো, এই সূত্র দুটো আমরা রেখে দিলাম, আমরা এই সূত্র দুটো বারবার অ্যাপ্লাই করবো, এই জন্য এটা আমাদের হেল্প করবে, জন্য আমরা লিখে দিলাম এটা। এখন আসো কেস নাম্বার 1, স্পেশাল কেস 1। আমরা এবার এমন দুইটা ভেক্টর নিয়ে কথা বলতে চাচ্ছি যে ভেক্টর দুইটা একই দিকে ক্রিয়া করে। সো ধরো এই একটা বিন্দু, সেখান থেকে এই দিকে একটা ভেক্টর কাজ করতেছে পি ভেক্টর, আবার ওই একই দিকে আরেকটা ভেক্টর কাজ করতেছে কিউ ভেক্টর। এখন দুইটা ভেক্টর যেহেতু একই দিকে কাজ করে পি আর কিউ, তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আলফা কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। এটা নিশ্চয়ই জানো যে দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে তখন ওই ভেক্টর দুটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়? 0 ডিগ্রি হয়। আর পি আর কিউ এর মধ্যবর্তী কোণকে আমরা বলছি সবসময় আলফা দিয়ে মেজার করবো, লব্ধির কোণটাকে থিটা দিয়ে মেজার করবো। আচ্ছা এখন আসো, সো পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আলফা যদি 0 ডিগ্রি হয়, তাহলে লব্ধির মান আর ইকুয়াল টু কি হবে? এই সূত্রটা কাজে লাগাও, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস 0 ডিগ্রি। আর কস 0 ডিগ্রির মান কিন্তু 1, তাহলে এটা কি দাঁড়ালো? রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ। এটা একটা সুন্দর সূত্র পড়ে গেছে না? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, দ্যাট মিন্স a প্লাস b হোল স্কয়ার, এই ফরম্যাটে পড়ে গেছে না? তাহলে এটাকে লেখা যায় রুট ওভার p প্লাস কিউ হোল স্কয়ার। এবার রুট এবং স্কয়ার আমরা কেটে দেব, কেটে দিলে যে লব্ধিটা পাবো সেই লব্ধিটাকে বলা হয় ম্যাক্সিমাম লব্ধি, আর ম্যাক্স। সো আর ম্যাক্স ইকুয়াল পি প্লাস কিউ। এটা গেল একটা কথা। এবার শো নাম্বার 2, আমরা লব্ধির দিক থিটা বের করব। থিটা ইকুয়াল টু কি? tan ইনভার্স। এবং আমি যেরকমটা শুরুতেই বলছি, আমরা সবসময় থিটাটা পি এর সাথে মেজার করতে চাচ্ছি, যেহেতু পি এর সাথে মেজার করতে চাচ্ছি, পি নিচে সিঙ্গেল, কিউ এর সাইন 0 ডিগ্রি হবে উপরে প্লাস কিউ এর
cos 0 ডিগ্রি হবে নিচে। পরের লাইনে যাও, tan ইনভার্স sin 0 এর মান 0, সো উপরে আলটিমেটলি হয়ে গেল 0 আর নিচে হবে p প্লাস q, কারণ cos 0 এর মান 1। এখন নিচে কি হয় হোক, উপরে 0 মানে আলটিমেটলি কি এটা 0 না, tan ইনভার্স 0, আর tan কত ডিগ্রির মান 0, tan 0 ডিগ্রির মান 0, সো এখান থেকে থিটাও বের হলো কত, 0 ডিগ্রি। আর এই যে থিটা 0 ডিগ্রি, এই কথাটা কি মিন করতেছে, দেখো আলফা 0 ডিগ্রি মানে বোঝাচ্ছে পি আর কিউ একই দিকে, আর পি এর সাথে লব্ধির অ্যাঙ্গেল 0 ডিগ্রি মানে পি যেদিকে লব্ধিটাও একই দিকে। হোয়াট ডাজ ইট মিন, এখানে এটাই আলটিমেটলি বোঝানো হচ্ছে, পি যেদিকে কিউ যেদিকে লব্ধি আর ও একই দিকে কাজ করবে এবং লব্ধির অ্যাঙ্গেল থিটাটাও হচ্ছে 0 ডিগ্রি। সে গেল আমার কেস 1। এখন কেস 1 থেকে কয়েকটা কোশ্চেন তোমাকে করতে পারে, এই কোশ্চেনগুলো আমি একটু বলি, তোমরা একটু নোট করে রাখো। নাম্বার 1 তোমাকে কোশ্চেন করতে পারে, দুইটা ভেক্টরের লব্ধির মান কখন সর্বোচ্চ হবে। সো উত্তরটা কি হবে, যে ভেক্টর দুটো যদি একই দিকে কাজ করে, দ্যাট মিন্স ভেক্টর দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি হয় 0 ডিগ্রি, তাহলে লব্ধির মান হবে সর্বোচ্চ মান। এটা 1 নাম্বার কোশ্চেন হতে পারে। এবার সেকেন্ড কোশ্চেনটা নোট করো, তোমাকে প্রশ্ন করতে পারে যে লব্ধির সর্বোচ্চ মান বা আর ম্যাক্সিমাম এটা কিভাবে বের করা যায়। সো লব্ধির সর্বোচ্চ মান আর ম্যাক্স এটা বের করার নিয়ম হলো ইন্ডিভিজুয়াল যে ভেক্টর দুইটা আছে পি আর কিউ তাদের মানের যোগফল। সো সর্বোচ্চ লব্ধি বের করার নিয়ম হইলো যে ভেক্টর ইন্ডিভিজুয়াল দুইটা থাকবে তাদের মানের যোগফল। এটা গেল কোশ্চেন নাম্বার 3। এটা গেল কোশ্চেন নাম্বার 2। এখন আসো 3 নাম্বার কোশ্চেন, এটা নোট করে নাও। এখানে তোমাকে প্রশ্ন করতে পারে যে দুটি ভেক্টরের লব্ধি সর্বোচ্চ হলে সর্বোচ্চ লব্ধিটা কোন দিকে ক্রিয়া করে। সো তখন উত্তরটা এরকম হবে যে দুটো ভেক্টরের লব্ধি যদি সর্বোচ্চ হয় তাহলে সর্বোচ্চ লব্ধি ভেক্টর দ্বয় যেদিকে কাজ করবে সেদিকেই ক্রিয়া করবে। আই রিপিট, ভেক্টর দ্বয় যেদিকে কাজ করে সর্বোচ্চ লব্ধিটাও কিন্তু সেদিকেই কাজ করে। সো এই গেল আমার 1 নাম্বার কেস। এবার আসো কেস নাম্বার 2। এবার আমি ধরলাম দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করতেছে। সো এখান থেকে এই দিকে একটা ভেক্টর ক্রিয়া করতেছে যেটাকে আমি নাম দিলাম ধরো পি ভেক্টর, আর এখান থেকে ঠিক অপোজিট দিকে আরেকটা ভেক্টর ক্রিয়া করতেছে যেটাকে নাম দিলাম কিউ ভেক্টর। যেহেতু পরস্পর বিপরীত দিকে, তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা কত ডিগ্রি হচ্ছে, 180 ডিগ্রি। সো এবার আমরা একটু লব্ধির মান বের করতে চাচ্ছি, আর ইকুয়াল টু কি, তাহলে এবার রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos 180 ডিগ্রি। আর cos 180 এর মান আমরা সবাই জানি -1, তাহলে এটা দাঁড়াচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2pq তার উপরে রুট। এখন এটা কোন সূত্রে পড়ে যায়, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, দ্যাট মিন্স a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে পড়ে যায়। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, রুট ওভার p মাইনাস q হোল স্কয়ার। এবার রুট আর স্কয়ার কেটে দেব, কেটে দিলে এখান থেকে যে লব্ধিটা আসবে সেই লব্ধিটাকে বলা হয় মিনিমাম লব্ধি। সো মিনিমাম লব্ধি এখানে কি, p মাইনাস q। আচ্ছা, যদি ব্যাপারটা এরকম হতো, দেখো আমি এখানে যখন দুইটা ভেক্টর আঁকাইছি, p কে বড় করে আঁকাইছি, q কে ছোট করে আঁকাইছি, হোয়াট ডাজ ইট মিন, p বড় q ছোট। এরকমটা হতে পারতো না যে q বড় p ছোট, হতেই পারতো। তখন এখানে আমি p মাইনাস q না লিখে তখন লিখতাম q মাইনাস p, কারণ এইটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এভাবে যেমন বলতে পারো, সেম ভাবে q স্কয়ার কে তুমি a স্কয়ার ধরে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এভাবেও বলতে পারো। তো তুমি এখানে মাথায় রাখবা যেটা বড় সেটাকে তুমি ধরবা হলো আগে, আর যেটা ছোট সেটাকে তুমি লিখবা পরে। সো আর মিনিমাম বের করার নিয়ম কি, বড় ভেক্টরের মান মাইনাস ছোট ভেক্টরের মান। এটা গেল আর মিনিমাম বের করার, আর মিনিমামের মান বের করার ফর্মুলা। এখন আসো এখানে আমরা অ্যাঙ্গেলটা বের করব। সো অ্যাঙ্গেল বের করার নিয়ম অনুযায়ী থিটা ইকুয়াল টু tan ইনভার্স, আমি যেমনটা বলছিলাম যে আমরা এখানে অ্যাঙ্গেল মেজার করতেছি বরাবর কার সাথে, পি এর সাথে। তাহলে পি নিচে সিঙ্গেল, কিউ এর সাইন 180 ডিগ্রি উপরে প্লাস কিউ এর কজ 180 ডিগ্রি নিচে, মান বসাচ্ছি। সাইন 180 এর মান কিন্তু 0। সো তাহলে আলটিমেটলি উপরে কি হয়ে যাবে, উপরে হয়ে যাবে 0, নিচে আসো cos 180 এর মান -1, তাহলে নিচে হবে p মাইনাস q। হোয়াট এভার নিচে কি হয় হোক, উপরে যেহেতু 0,
তাহলে আলটিমেটলি tan ইনভার্স 0 আর tan কত ডিগ্রির মান 0, tan 0 ডিগ্রির মান 0। সো এখানে থিটা 0 ডিগ্রি এন্ড এই থিটাটা কার সাথে মাপছি? এই থিটাটা কিন্তু আমি ধরে নিছি পি এর সাথে। সো পি এর সাথে অ্যাঙ্গেল থিটা 0 ডিগ্রি মানে কি? এখানে লব্ধিটা কার দিকে কাজ করতেছে? পি এর সাথে 0 ডিগ্রি কোণে কাজ করতেছে। দ্যাট মিন্স পি যেদিকে লব্ধি আরো কিন্তু কাজ করবে সেদিকে। সো পি এর সাথে আর এর অ্যাঙ্গেল, কার সাথে? পি এর সাথে আর এর অ্যাঙ্গেল থিটা কত আসছে? 0 ডিগ্রি। তাহলে আমি যদি প্রশ্ন করি কিউ এর সাথে, তাহলে আর এর অ্যাঙ্গেলটা কত হবে? সিম্পলি তুমি বলে দিবা কত ডিগ্রি? 180 ডিগ্রি। পি যেদিকে আর সেদিকেই, তাহলে পি এর সাথে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, আর কিউ যেদিকে লব্ধি তার বিপরীত দিকে, তাহলে কিউ এর সাথে লব্ধির অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। আচ্ছা, তো এবার আসো 2 নাম্বার কেস। এখান থেকেও 3টা কোশ্চেন হতে পারে। কোশ্চেন নাম্বার, এখান থেকে 4টা কোশ্চেন হতে পারে। কোশ্চেন নাম্বার 1, যে দুইটা ভেক্টরের মধ্যে লব্ধির মান কখন মিনিমাম হবে? এটার উত্তর কি হবে? যদি ভেক্টর দ্বয় পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে বা তাদের মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি, তাহলে ভেক্টর দুইটার লব্ধির মানটা হবে মিনিমাম। এবার আসো কোশ্চেন নাম্বার 2, এই মিনিমাম লব্ধিটা কিভাবে পাওয়া যেতে পারে? সো মিনিমাম লব্ধি পাওয়ার কনসেপ্টটা হলো বড় ভেক্টরের মান থেকে ছোট ভেক্টরের মানটাকে বিয়োগ করে দিতে হবে। আমি আবারও বলতেছি, ছোট থেকে বড়টা বিয়োগ করলে কিন্তু কাজ হবে না। লব্ধির মান বের করার সময় বড় ভেক্টরের মান থেকে ছোট ভেক্টরের মানটা বিয়োগ করতে হবে। এটা গেল কোশ্চেন নাম্বার 2। এখন আসো কোশ্চেন নাম্বার 3, 3 নাম্বার কোশ্চেন, লব্ধি বড় ভেক্টরের সাথে কত কোণ উৎপন্ন করবে? সো মিনিমাম লব্ধির ক্ষেত্রে লব্ধি বড় ভেক্টরটার সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। দ্যাট মিন্স বড় ভেক্টর যেদিকে কাজ করবে লব্ধিটাও সেদিকেই কাজ করবে। আর কোশ্চেন নাম্বার 4, লব্ধি ছোট ভেক্টরের সাথে কত কোণ উৎপন্ন করবে? সো লব্ধি ছোট ভেক্টরের সাথে কিন্তু 180 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। দ্যাট মিন্স ছোট ভেক্টরটা যেদিকে কাজ করবে লব্ধিটা ঠিক তার বিপরীত দিকে কাজ করবে। এই গেল আমার 2 নাম্বার কেসের কিচ্ছা কাহিনী। এবার আমরা 3 নাম্বার কেসটা দেখব। কেস নাম্বার 3। এখন আমি বললাম তোমাকে একটা ভেক্টর পি আর একটা ভেক্টর কিউ, এবং এই ভেক্টর দুটো এবার পরস্পরের সাথে লম্বভাবে অবস্থান করতেছে। সো ভেক্টর দুটো যদি পরস্পর লম্বভাবে অবস্থান করে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ আলফা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। এবার এটাও বলে দিলাম পি ভেক্টরের মানটা বেশি, কিউ ভেক্টরের মানটা কম। দ্যাট মিন্স পি বড়, কিউ ছোট। এখন আসো আমরা লব্ধিটা বের করতে চাই। ধরে নিলাম লব্ধি ভেক্টর আর। সো আর এর মান যদি বের করি, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান হলো 0। সো cos 90 এর মান 0 মানে এই পোরশনটা থাকবে না। এই পোরশনটা যদি না থাকে তাহলে আলটিমেটলি r ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এখানে একটা মিসকনসেপশন আছে, সেটা একটু বলা উচিত। অনেকে মনে করে যে দুইটা ভেক্টর যেহেতু 0 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি হয় সর্বোচ্চ, 180 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি হয় সর্বনিম্ন, তাহলে মনে হয় 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি হবে একদম ঠিক মাঝেরটা। এরকমটা কিন্তু না। দুইটা ভেক্টর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি যে ঠিক মাঝের কোনো একটা মান হবে এরকম কোনো কথা নেই। ঠিক আছে, ইট ডিপেন্ডস অন কোনটা বড় কোনটা ছোট, এটা অনেক কিছু কথা আছে এখানে। আমরা এরকম কিছু অনুসিদ্ধান্ত প্রুফ করব যে আমরা দেখব দুইটা ভেক্টরের মান যখন সমান হবে তখন লব্ধিটা মান হবে জাস্ট অর্ধেক, আবার দুইটা ভেক্টরের মান যখন সমান হবে তখন লব্ধিটা যাবে ঠিক মাঝখান দিয়ে। এগুলো আমরা অনুসিদ্ধান্ত প্রুফ করবো, সেগুলো পরের কথা। এবার আসো, তাহলে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, মানে আলফা যদি 90 ডিগ্রি হয়, তাহলে লব্ধির মান বের করার সূত্রটাকে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এবং লব্ধির দিক থিটা বের করার সূত্রটা কি? ট্যান ইনভার্স। থিটাটা সবসময় কার সাথে মেজার করতে বলছিলাম? পি এর সাথে। তো থিটা যেহেতু পি এর সাথে, পি নিচে সিঙ্গেল থাকলো, কিউ এর সাইন 90 ডিগ্রি হবে উপরে, প্লাস কিউ এর cos 90 ডিগ্রি হবে নিচে। sin 90 এর মান 1, cos 90 এর মান 0। তাহলে এখান থেকে থিটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে tan ইনভার্স
কিউ বাই পি। সো এটাকে মনে রাখার জন্য এভাবে বলা যায়, উপরে কে থাকবে যার সাথে নো অ্যাঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল নাই সেটা থাকবে উপরে, আর নিচে কে থাকবে যার সাথে হ্যাভ অ্যাঙ্গেল, মানে যার সাথে অ্যাঙ্গেল আছে সে থাকবে নিচে, আর যার সাথে অ্যাঙ্গেল নাই সে থাকবে উপরে। এই গেল আমার দুইটা ভেক্টর যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে লব্ধির মান কিভাবে বের করতে হয়, লব্ধির দিক থিটা কিভাবে বের করতে হয়। থিটা হলো tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল নাই সে উপরে, আর যার সাথে অ্যাঙ্গেল সে নিচে। এবার এখান থেকে আর কয়েকটা কথা আছে। দেখো আমি যখন লব্ধিটাকে আঁকাইছি, লব্ধিটা আমি কার দিকে হেলে দিছি, যার মানটা বড়, এখানে বলে দিছি পি এর মানটা বড়, কিউ এর মানটা ছোট। তো যার মানটা বড় লব্ধিটাকে কিন্তু আমি তার দিকে হেলে দিছি, এটা নর্মাল জিনিস। ধরো ধরো এটা হলো লব্ধি ভেক্টরটা, নিচ থেকে কেউ একজন টানতেছে, উপর থেকে কেউ একজন টানতেছে। যে নিচ থেকে টানতেছে তার প্রয়োগকৃত বলের মানটা বেশি, আর যে উপর থেকে টানতেছে তার প্রয়োগকৃত বলের মানটা কম। তাহলে কনসেপ্ট কি বলে, একদম কমন সেন্স থেকে বলবো যে নিচ থেকে টানতেছে তার বলের মানটা যেহেতু বেশি, তাহলে লব্ধিটা সেফ তার দিকেই হেলে যাবে। তো এখানেও সেই কাহিনীটাই হয়েছে, যে এই পি আর কিউ এর মধ্যে পি এর মানটা যেহেতু বেশি এই লব্ধিকে টানবে বেশি, আর কিউ এর মান যেহেতু কম সে লব্ধিকে টানবে কম। তাহলে আলটিমেটলি লব্ধি কার দিকে হেলে যাবে, লব্ধি পি এর দিকে হেলে যাবে। আর লব্ধি যার দিকে হেলে গেছে তার সাথে উৎপন্ন কোণটা কিন্তু হয় ছোট, আর বাকিটার সাথে উৎপন্ন কোণটা হয় বড়। সেটা আমরা জাস্ট একটা নোটের মধ্যে লিখে রাখি, তাহলে আমাদের এই কেস 3 একদম পাকাপোক্ত হবে আর কি। সো নোটের মধ্যে আমরা লিখি যে লব্ধি বড় ভেক্টরের সাথে ছোট কোণ উৎপন্ন করে, অর্থাৎ হেলে থাকে। ব্যাস, এই হলো আমাদের কথাবার্তা। আরো কয়েকটা কথা আছে যে দুইটা ভেক্টরের মান সমান হইলে তখন লব্ধির ঘটনাটা কি ঘটবে। সো সেগুলো আমরা কেস আকারে না দেখে ওগুলো আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম আকারে দেখবো, যে দুইটা ভেক্টরের মান সমান হলে তখন লব্ধিটা কোন দিক দিয়ে যাবে, ঠিক আছে। তারপরে হলো দুইটা ভেক্টরের মান সমান আর লব্ধির মানও যদি ভেক্টর দ্বয়ের মানের সমান হয় সেক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে, এগুলো আমরা কেস আকারে না দেখে এগুলো আমরা প্রবলেম আকারে দেখব। তো এই ছিল আমাদের আজকের লেকচারটা, 4 নাম্বার লেকচার। 5 নাম্বার লেকচারে আমরা যেটা করব, আমরা লম্বাংশ উপপাদ্যটা দেখব আর সামান্তরিক সূত্র ওরিয়েন্টেড যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করব। তো সেই পর্যন্ত আশা করি তোমরা সবাই ভালো থাকবা, ইস্তিয়াক্স ম্যাথ অ্যান্ড ফিজিক্স কেয়ারের সাথেই থাকবা। আর আমাদের শুধু যে ফিজিক্সের লেকচার আসতেছে তা না, আমাদের ইনশাল্লাহ নেক্সট উইক থেকে ম্যাথের লেকচারও আসবে। তো হোপফুলি তোমরা সবাই কানেক্টেড থাকবে, ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো, তোমাদের ফ্রেন্ডদেরকে এগুলো দেখার সুযোগ করে দাও। আসসালামু আলাইকুম সবাই।